পলিটিক্যাল সমস্যার যদি একটা লিস্ট বানানো হয় তাহলে এই সমস্যাটা একেবারে নাম্বার ওয়ানে আসবে। শুধু তাই নয়, এই সমস্যা মিডল ইস্টের অন্যান্য সমস্ত সমস্যার একেবারে গোড়ার সমস্যা। হ্যাঁ, আমি ইসরায়েল এবং প্যালেস্তাইন কনফ্লিক্টের কথাই বলছি। আজকের এই ক্লাসে আমরা জানবো কোন ইতিহাসের কোন ধারার মধ্যে দিয়ে ইসরায়েল এবং প্যালেস্তাইনের এই সমস্যাটা তৈরি হলো, যে সমস্যাটা আজও অগ্নিগর্ভ সমানভাবে এবং আজও মেটার কোনো রকম অবকাশই নেই। তো চলো শুরু করি আজকের ক্লাস। তার আগে একটা সুখবর দিয়ে দিই, তোমরা যারা WBCS 2022-এর প্রিপারেশনটা নেওয়ার জন্য আমাদের এক অনলাইন কোর্সে ভর্তি হতে চাইছিলে তাদের জন্য ডিসকাউন্টটা কিন্তু এখনও জারি রয়েছে। এই নম্বরে ফোন করে তোমরা নামটা এনরোল করতে পারো। দেখো, ইসরায়েল এবং প্যালেস্তাইনের সমস্যাটা ঠিক কী এটা জানতে গেলে জানতে হবে যে ইসরায়েল এবং প্যালেস্তাইন যে জায়গায় অবস্থিত সেখানে জেরুজালেম নামক একটা শহর আছে। যে জেরুজালেম খ্রিস্টান, মুসলমান এবং ইহুদি প্রত্যেকের জন্যই কিন্তু একটা পবিত্র স্থান। এখন জেরুজালেম পবিত্র কেন সেটা কিন্তু বিবাদের কারণ নয়। বিবাদের কারণটা হচ্ছে এই জেরুজালেমের ভূমিটা কাদের অধিকারে থাকবে, ইহুদি, মুসলমান না খ্রিস্টানদের? যে কোনো খ্রিস্টানদের এখানে কোনো অধিকারের জায়গা নেই, অর্থাৎ জেরুজালেমকে ইহুদি না মুসলিম কারা নিজেদেরকে অধিকারে রাখবে এইটা নিয়েই কিন্তু দ্বন্দ্বের মূল সূত্রপাত। দ্বন্দ্বটা মূলত শুরু হয় 1948 সালে, যখন ইহুদিরা ইসরায়েলকে একটা স্বাধীন রাষ্ট্র ঘোষণা করে দেয়। কিন্তু এইখান থেকে ইহুদি এবং মুসলমানদের মধ্যে সমস্যাটা বোঝা যাবে না। এমন একটা সময় থেকে এই ইতিহাসটা শুরু করতে হবে যখন না ছিল ইসরায়েল, না ছিল প্যালেস্তাইন, এমন একটা সময় যখন না ছিল জর্ডন, না ছিল সিরিয়া, না ছিল তুর্কি। কোন সময় না, আমি সেই সময়কার কথা বলছি, প্রথম বিশ্বযুদ্ধের আগে, যখন এই অঞ্চলে বা মিডল ইস্টে অটোমান এম্পায়ারের শাসনরা শাসন করত। এবং সেই শাসন ব্যবস্থাটাই কিন্তু শেষ সময় যেখানে ইহুদি এবং মুসলমানরা শান্তিপূর্ণভাবে বাস করত। 1878 সালে অটোমান এম্পায়ারের জনসংখ্যা বিচার যদি করা যায় তাহলে দেখতে হবে 87% সেখানে মুসলিম ছিল, 10% খ্রিস্টান ছিল এবং 3% ছিল ইহুদি। এখানে মাথায় রাখো 3% কিন্তু ইহুদি ছিল। প্রথম বিশ্বযুদ্ধ আস্তে আস্তে ইউরোপ জুড়ে তোমরা জানো জাতিসত্তা নিয়ে একটা সমস্যা তৈরি হয়, উগ্র জাতীয়তাবাদ তৈরি হয় এবং সেই বিভিন্ন দেশে ইহুদিরা সংখ্যালঘু হিসাবে মার খাচ্ছিল। অবস্থাটা এমন তৈরি হয়ে যায় যে ইহুদিরা নিজেদের দেশ নিজেরাই তৈরি করে নিতে হবে, এইরকম একটা পরিস্থিতি তৈরি হয়। কিন্তু ইহুদিদের বসবাস করবার জন্য কোনো দেশ ছিল না। অটোমান সাম্রাজ্যে মাত্র 3% ইহুদি একটুখানি কনসেন্ট্রেট করে বাস করত। 1897 খ্রিস্টাব্দে যার উপরে বেস করেই একজন ইহুদি জার্নালিস্ট থিওডর হার্টস দুনিয়ার সামনে জিওনিজম নামক একটা কনসেপ্ট রাখে, যে কনসেপ্টে ইহুদিরা নিজেদের একটা দেশ তৈরি করবে যার নাম ইসরায়েল হবে, এইরকম একটা কনসেপ্ট তৈরি হয়। এবং এইটা হচ্ছে ইহুদি রাষ্ট্রের বা ইসরায়েল রাষ্ট্রের স্বপ্নের সেই শুরু। এই সময় থেকে এই কনসেপ্ট এর ওপরে বিচারের ওপরে বেস করেই ইউরোপ থেকে ইহুদিরা দলে দলে এসে অটোমান সাম্রাজ্যে, যেখানে ইহুদিরা 3% ছিল, সেখানে জমি কিনে বসবাস করতে শুরু করে। তারপরে 1914 থেকে 1918-এর মধ্যে তোমরা জানো প্রথম বিশ্বযুদ্ধ শুরু হলো। আর এই ঘটনাক্রমের মধ্যে এন্ট্রি নিল ব্রিটেন। কোন ব্রিটেন? যারা দুনিয়ার সমস্ত সমস্যা তৈরি করবার জন্য একেবারে প্রতিজ্ঞাবদ্ধ ছিল। প্রথম বিশ্বযুদ্ধে অটোমান এম্পায়ার ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলে 1915 খ্রিস্টাব্দে ব্রিটেন মক্কার শাসক শরীফ হোসেনকে কথা দেয় যে তারা যদি অটোমানদের এগেনস্টে ব্রিটিশদের হয়ে যুদ্ধ করে তাহলে অটোমান সাম্রাজ্যের পুরোটাই প্যালেস্তাইন সহ সেখানে শরীফ হোসেনকে দেওয়া হবে শাসন করবার জন্য। একই সময় পরের বছর 1916 খ্রিস্টাব্দে ইংল্যান্ড তাদের মিত্র রাষ্ট্র ফ্রান্সকে কথা দেয় যে অটোমানদের এগেনস্টে ফ্রান্স যদি তাদের হয়ে যুদ্ধ করে তাহলে অটোমান সাম্রাজ্য জিতে নেওয়ার পর অটোমান সাম্রাজ্যকে ব্রিটেন এবং ফ্রান্স নিজেদের মধ্যে আধা আধি ভাগবাট্টা করে নেবে। তার পরের বছর 1917 সালে ইহুদিদেরকে ব্রিটেন কথা দেয় যে ইহুদিরা যদি অটোমান সাম্রাজ্যের এগেনস্টে তাদের হয়ে লড়াই করে তাহলে যুদ্ধ জেতার পর প্যালেস্তাইনের মধ্যে ইহুদিদের আলাদা স্বপ্নের রাষ্ট্র ইসরায়েলকে তারা তৈরি করে দেবে। এবং এই জন্য 1917 সালে বালফোর ডিক্লারেশন নামক ব্রিটিশ গভর্নমেন্ট একটা ডিক্লারেশনও কিন্তু দেয়। এখন তিনজনকে একই জমি নিয়ে 3 রকম কথা দিয়েছে। বিশ্বযুদ্ধ জেতার পর এর কোনো কথায় রাখার কোনো প্রয়োজন ছিল না, প্রশ্নই ওঠে না এবং ব্রিটিশরা তাও রাখেওনি। 1918 সালে প্রথম বিশ্বযুদ্ধ শেষ হলে অটোমান সাম্রাজ্যে প্যালেস্তাইনের অংশে ব্রিটিশ নিজেদের উপনিবেশ স্থাপন করে দেয় এবং প্যালেস্তাইনবাসীকে বলে যতদিন না পর্যন্ত প্যালেস্তাইনবাসী নিজেদের দেশ শাসন করবার উপযুক্ত হচ্ছে ততদিন এই প্যালেস্তাইন ব্রিটিশ উপনিবেশ থাকবে, শাসন করবে ব্রিটিশরা। প্যালেস্তাইনদের লোকজনকে শাসক হিসাবে যোগ্য করে তোলবার জন্য ব্রিটিশরা সেখানে স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি তৈরি করতে শুরু করে। কিন্তু মুসলিমদের জন্য আলাদা স্কুল, আলাদা ইউনিভার্সিটি, খ্রিস্টানদের জন্য আলাদা স্কুল, আলাদা কলেজ, ইহুদিদের জন্য আলাদা কলেজ, আলাদা পাঠ্যক্রম, আলাদা ইউনিভার্সিটি। তার ফলে এই যে ডিভাইড এবং রুল এমনভাবে চালাতে শুরু করে, আলাদা আলাদা পাঠ্যক্রম, আলাদা আলাদা শিক্ষা, ডিভাইড অ্যান্ড রুলের ফল হিসাবে
অচিরেই প্যালেস্তাইনে ইহুদি এবং মুসলমানদের মধ্যে অত্যন্ত বিদ্বেষ তৈরি হয় এবং দাঙ্গার মতো পরিস্থিতি তৈরি হয়, মারাত্মক দাঙ্গাও শুরু হয়ে যায়। 1930 খ্রিস্টাব্দ আস্তে আস্তে ব্যাফলোর ডিক্লারেশন, যেটা 1917 সালে করেছিল, সেই ডিক্লারেশনের শর্ত অনুযায়ী প্যালেস্তাইনের ইহুদিদেরকে ইউরোপ থেকে নিয়ে এসে বসাতে শুরু করে কারা? ব্রিটিশরা। 1938 সাল আস্তে আস্তে প্যালেস্তাইনে ইহুদিদের জনসংখ্যা 3% থেকে বেড়ে হয়ে যায় 30%, অর্থাৎ 10 গুণ জনসংখ্যা হয়ে যায়। কোথায়? ইহুদিদের। কোথায়? প্যালেস্তাইনে। কাদের সাহায্যে? না, ইংল্যান্ডের সাহায্যে বা ব্রিটিশদের সাহায্যে। 1936 খ্রিস্টাব্দ নাগাদ প্যালেস্তাইনের লোকজন এই অনুপ্রবেশে বাধা দিতে থাকলে ইহুদিদের সাহায্য নিয়ে তাদের উপনিবেশে ব্রিটিশরা প্যালেস্তাইনের ভূমিপুত্রদেরকে দমন করে দেয় এবং দমন করার পর তাদেরকে ঠেকানোর জন্য প্যালেস্তাইনবাসীকে ইংল্যান্ড বা ব্রিটিশ আরেকটা কথা দেয় যে 10 বছরের মধ্যে তোমাদের প্যালেস্তাইনকে স্বাধীন করে দিয়ে চলে যাব, তোমরাই তো শাসক হবে, তখন ইহুদিদেরকে তোমরা দেখে নিও। ডিভাইড অ্যান্ড রুল। 1939 থেকে 1945-এর মধ্যে তোমরা জানো দ্বিতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে গেলে এই সমস্যাটা কিন্তু ধামাচাপা পড়ে যায়, সমস্যাটা কোনো রকম মেটে না। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পরেই এই দেশটাকে স্বাধীনতা দিয়ে দেবো এবং আমরা এই সমস্যাটা মেটাবো না, এই রকম একটা করে প্যালেস্তাইনের এই সমস্যাটা মেটানোর জন্য ইউএন বা ইউনাইটেড স্টেটস রাষ্ট্রসংঘকে দায়িত্ব দেওয়া হয়। কোন রাষ্ট্রসংঘ? যে রাষ্ট্রসংঘ আজ পর্যন্ত কোনো সমস্যা তো মেটাতে পারেনি, বরং সমস্যাটাকে তৈরি করেছে। আবার সেই রাষ্ট্রসংঘ, যে রাষ্ট্রসংঘ সবে 1945 সালে গঠিত হয়েছে, অতএব সদ্য গঠিত একটা রাষ্ট্রসংঘ কি করবে? নিজেদের মধ্যে এই প্যালেস্তাইনের বিবাদ না মেটাতে পারে কোনো রকমভাবে একটা ভাগবাট্টা করে দিয়ে বলে এই অংশটা দেখো, ছবিতে দেখা যাচ্ছে প্যালেস্তাইনের দেশ, এই অংশটা ইসরায়েল বা ইহুদিদের দেশ, এইটা আমরা ভাগবাট্টা করে নিলাম। ভাগবাট্টাটা এমনভাবে করলো যাতে করে বুঝতেই পারছো সেই বিবাদটা মেটার বদলে বিবাদটা জিয়ে থাকে। দেখো এখানে একটু গলি, এখানে সরু গলি, দেখো ভালো করে ম্যাপটা দেখো, এমনভাবে ভাগ করলো যে এখানে একটুখানি প্যালেস্তাইন, এখানে একটুখানি প্যালেস্তাইন, এই মাঝখানটা ইহুদি ইসরায়েল, আবার এখানে ইসরায়েল, এটা বিচ্ছিন্ন রকম করে ভাগ হলো। তো খুব স্বাভাবিকভাবে 1947 সালে ইভেন এই দুভাগে ভাগ করলো ব্রিটিশ উপনিবেশকে এবং দুজনকে স্বাধীনতা দিয়ে দেওয়ার ফলে প্যালেস্তাইনেরা এই ভাগবাট্টাকে কোনো রকমভাবে মানল না। কিন্তু 14ই মে 1948 সালে ইহুদিরা পুরোপুরি প্রস্তুতি এবং পরিকল্পনার সঙ্গে নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র ইসরায়েল হিসেবে ঘোষণা করে দিল। আর এই 14ই মে 1948 ইসরায়েল যখন নিজেদেরকে স্বাধীন রাষ্ট্র ঘোষণা করলো, সেখান থেকে কিন্তু সমস্যার মূল শুরুটা হলো। পরের দিন 15ই মে 1948 পুরো আরব দুনিয়া ইসরায়েলকে আক্রমণ করে বসলো এবং এই আক্রমণে আলটিমেটলি কী হলো? সমস্ত আরব দুনিয়া একদিকে, যেখানে ইসরায়েলের মতো ছোট কান্ট্রি একদিকে, সেই লড়াইয়ে গোটা আরব দুনিয়াকে হারিয়ে দিল ইসরায়েল। শুধু হারিয়ে দিয়ে ক্ষান্ত হলো না, প্যালেস্তাইনের 75% ইসরায়েল দখল করে নিল। সেই সঙ্গে প্যালেস্তাইনদের 7 লক্ষ প্যালেস্তাইনবাসী নিজের দেশেই হয়ে পড়লো কি? রিফিউজি। প্যালেস্তাইনটাকেও আবার দুটো ভাগে ভাগ হয়ে গেল। ওয়েস্ট ব্যাংক নামক একটা জায়গা জর্ডানের কর্তৃত্বে চলে গেল, নিয়ন্ত্রণে চলে গেল। নিচে গাজা নামক একটা জায়গা, দেখো ছবিতে দেখা যাচ্ছে, সেটা মিশরের নিয়ন্ত্রণাধীন চলে গেল। তার ফলে ইসরায়েলে ইহুদিদের স্বপ্নের রাষ্ট্র তৈরি হয়ে গেল এবং মুসলমানদের কিন্তু সেখান থেকে দুঃস্বপ্নের শুরু, তাদের নিজেদের দেশে নিজেরা রিফিউজি হয়ে পড়া এবং নিজেদেরকে বাঁচানোর লড়াই শুরু হলো। 1556 খ্রিস্টাব্দের অক্টোবর মাসে সুয়েজ খাল, যেটার ওপরে নিয়ন্ত্রণ ছিল তখনও ব্রিটিশদের, সেই ব্রিটিশদের নিয়ন্ত্রণ থেকে সুয়েজ খালকে নিয়ন্ত্রণ মুক্ত করে নিল মিশর। আর যেই না 1956 সালে অক্টোবর মাসে মিশর সুয়েজ খালের নিয়ন্ত্রণ নিজেদের হাতে নিল, তাই মিডল ইস্টে নিজেদের কর্তৃত্বটাকে রাখার জন্য ইসরায়েলের সঙ্গে একটা পাকাপাকি বন্ধুত্ব তৈরি করলো কে? ইভেন ব্রিটেন বা ইংল্যান্ড। পরবর্তীকালে ব্রিটেন ছাড়াও আমেরিকাও কিন্তু ইসরায়েলের সঙ্গে পাকাপাকি বন্ধুত্ব তৈরি করবে, মিডল ইস্টে যাতে সমস্যাটা জারি থাকে এবং আরব কান্ট্রিগুলো থেকে তেল নিজের দেশে নিয়ে চলে যাওয়া যায়, সেই ইতিহাস আমি পরের দিন বলবো। 1964 খ্রিস্টাব্দে এই যে প্যালেস্তাইনের নিজেদের মধ্যে পরাধীন হয়ে রয়েছে ইসরায়েলের আন্ডারে, তাদেরকে স্বাধীন করবার জন্য ইয়াসের আরাফাত নামক একটা ভদ্রলোকের নেতৃত্বে একটা স্বাধীনতা সংগ্রাম গড়ে উঠল। এই ভদ্রলোককে কিন্তু বুস্ট করেছিল আরব কান্ট্রিরা এবং এই ইয়াসের আরাফাত হচ্ছে পৃথিবীর ইতিহাসে হাতে গোনা কয়েকজন স্বাধীনতা সংগ্রামী যাদেরকে কিন্তু গোটা দুনিয়া চেনে এবং গোটা দুনিয়ার কাছে পরিচিত। এই প্যালেস্তাইন লিবারেশন অর্গানাইজেশন যারা কিন্তু স্বাধীনতা আন্দোলন শুরু করলো এবং এই স্বাধীনতা আন্দোলনটাকে দমিয়ে দেওয়ার জন্য বুঝতে পারছো সেনাবাহিনী যা করার করতে শুরু করলো, সেই ইতিহাস পরে দেখছি। 1967 খ্রিস্টাব্দে আরব দুনিয়া আবার ইসরায়েলকে আক্রমণ করলো এবং সেই আক্রমণটা 6 ডে ওয়ার নামে খ্যাত। এই যুদ্ধেও কি হলো? আরবরা
একই রকমভাবে হেরে গেল, ইসরায়েল জয়লাভ করলো এবং আরও খানিকটা প্যালেস্তাইনের জমি ইসরায়েল হাতিয়ে নিল বা কবজা করে নিল। শুধু তাই নয়, ইজিপ্ট এবং সিরিয়ার কাছ থেকেও কিন্তু ইসরায়েল জমি নিজের দেশের সঙ্গে যোগ করে নিল। 1973 সালে আবারও ইয়ম কিওর এর ওয়ারে আরব বাহিনী সম্পূর্ণ আরব দেশ সবাই মিলে ইসরায়েলকে আক্রমণ করলো এবং এই যুদ্ধে 1973 সালেও কিন্তু আরবদের সবাইকে হারিয়ে দিল ইসরায়েল এবং আরও খানিকটা জমি দখল করলো। বারবার বুঝতে পারছো, যতবার যুদ্ধ হয়েছে ততবার ইসরায়েল শুধুমাত্র জিতেছে তাই নয়, নতুন নতুন জমি কবজা করে নিজের দেশের মানচিত্রটাকে ক্রমশ বাড়িয়ে গেছে। কেন পেরেছে? তার কারণ টেকনোলজিতে, বুদ্ধিতে, সংগ্রামে, লড়াইয়ে তাদের সমকক্ষ এই মুহূর্তে পৃথিবীর খুব কম সেনাবাহিনী হয়তো আছে। 1964 সালে যে কথা বলছিলাম, আরাফাতের নেতৃত্বে যে স্বাধীনতা সংগ্রাম শুরু হলো, এমন অত্যাচার চালালো ইসরায়েলের সেনাবাহিনী জেরুজালেমে এবং প্যালেস্তাইনের লোকজনের ওপরে যে সেই অত্যাচার থেকে বাঁচার জন্য তাদের মধ্যে বিপ্লবী দল তৈরি হলো, যারা আরাফাতের ওপর নেতৃত্বে ভরসা রাখতে পারছিল না। এই বিপ্লবী দলের নাম হলো হামাস। প্যালেস্তাইনের লোকের কাছে এই হামাস হচ্ছে বিপ্লবী দল, যেটা 1887 খ্রিস্টাব্দে তৈরি হয়েছিল, কিন্তু দুনিয়ার কাছে এই হামাস হচ্ছে একটা সন্ত্রাসবাদী দল যে সবসময় ইসরায়েলের এগেনস্টে যুদ্ধ ঘোষণা করে দিয়েছে বা যুদ্ধ করে যাচ্ছে। গাজায় স্থিত এই হামাস এপ্রিলের 16 তারিখে 1993 সালে প্রথম একটা সুইসাইড আক্রমণ করে এবং বোম ফেলে ইসরায়েলে, এবং সেই থেকে কিন্তু ইসরায়েলের সঙ্গে গাজার এই হামাসের জঙ্গি সংগঠনের যুদ্ধ আজও চলে যাচ্ছে। সমস্যা মেটানোর একটা জায়গা তৈরি হয়েছিল অসলো পিস কনফারেন্সে, কিন্তু ইসরায়েল তাদের দখলকৃত জমি কোনোরকমভাবেই প্যালেস্তাইনের কাছে ফেরত দেবে না, এইটা একগুঁয়ে মনোভাব দেখানোর জন্য এই অসলো কনভেনশনটাকে ভেস্তে যায়। 2001 থেকে 2006 মধ্যে ইসরায়েল একটা কট্টর প্রধানমন্ত্রী আসেন যার নাম সিয়ারেল শ্যারন। এই সিয়ারেল শ্যারন 2000 সৈন্য নিয়ে 2008 সৈন্য নিয়ে যে জেরুজালেমে যে পবিত্র স্থান মসজিদ সেইটাকে দখল করে ফেলে এবং সেটাকে নিজেদের বলে দাবি করতে শুরু করলে আগুনে ঘি পড়ে এবং ইসরায়েল তার সঙ্গে ইসরায়েলকে ঘিরে জেরুজালেমকে ঘিরে নিজেদের মধ্যে প্রাচীর দিতে শুরু করলে সেই আগুনটা কিন্তু আবারও জ্বলে ওঠে। সেই থেকে আজ পর্যন্ত আগুন কিন্তু জ্বলেই উঠছে, কোনো রকম আগুন নেভার কোনো সম্ভাবনা নেই। ইহুদিরা ভাবে যে জেরুজালেম আমাদের, যেটুকু আমরা অধিকার করে নিয়েছি সমস্তটুকুই ইসরায়েল স্বাধীন দেশ, আর প্যালেস্তাইনের লোক ভাবে ইহুদিরা তো আমাদের দেশে এসে জুড়ে বসেছে, আমাদেরই দেশে আমরাই রিফিউজি হয়ে বসে আছি। তার ফলে তারা জঙ্গি সংগঠন হামাসকে তাদের কাছে সংগ্রামী সংগঠন সমর্থন দেয় এবং হামাসের সঙ্গে ক্রমান্বয়ে যুদ্ধ চলে যাচ্ছে, এখনও যুদ্ধ চলে যাচ্ছে। কিন্তু হামাস বা প্যালেস্তাইনের মতো সাধারণ রাষ্ট্রের হাতে ইসরায়েলকে মোকাবেলা করবার মতো অস্ত্রশস্ত্র কোথা থেকে আসছে, কোথা থেকে তারা ক্ষেপণাস্ত্র পাচ্ছে, বোম পাচ্ছে, বন্দুক পাচ্ছে, খাবার পাচ্ছে, টাকা পাচ্ছে? আমেরিকা দিচ্ছে নাকি অন্য কেউ দিচ্ছে? ইরান দিচ্ছে নাকি? সেই কাহিনীটা আমরা পরের ক্লাসে বলবো। আজকের ক্লাসে আশা করি ইসরায়েল এবং প্যালেস্তাইনের সমস্যার একটা ইতিহাস গোড়া থেকে এই অবধি তোমরা জানতে পারলে। ক্লাসটা ভালো লাগলে লাইক করতে ভুলো না, আর নতুন কি ভিডিও চাও কমেন্ট বক্সে জানিও। আর যদি আমার সঙ্গে WBCS এর প্রিপারেশনটা শুরু করতে চাও তাহলে ডিটেলসটা ডেসক্রিপশন বক্সে আছে, সেটা দেখে নিয়ে এই নাম্বারে ফোন করে নামটা এনরোল করে নিতে পারো। নতুন হলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর অবশ্যই কমেন্ট বক্সে একটা কমেন্ট করো।